কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে 1934 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যে বিএ সম্মানসহ এমএ পাশ করে কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং সরকারি বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন। তিনি 1982 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের কৃষি পানি সম্পদ মন্ত্রী, 1984 সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে। বাংলা সাহিত্যে তার অবদান বিশেষভাবে স্বাচ্ছন্দ্য ও স্বতন্ত্র চিহ্নিত। তার কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ের সাহিত্যের বিশেষ অবদান রাখার জন্য তিনি 21 পদকে ভূষিত হন। বাংলা সাহিত্যে অবদানের জন্য তাকে 1979 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। আবু জাফর ওবায়দুল্লাহর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল সাতনরীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, এগুলো কি কাব্যগ্রন্থ, বৃষ্টি ও সাহসী, পুরুষের জন্য প্রার্থনা, আর সময় প্রভৃতি, আমার সময় প্রভৃতি। এছাড়া ইংরেজি ভাষায়ও তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। 2001 খ্রিস্টাব্দের 19শে মে 2001 খ্রিস্টাব্দের 19শে মার্চ তিনি মৃত্যুবরণ করেন। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। কিংবদন্তি কে? বিশেষ একটা চরিত্র, ইতিহাস প্রসিদ্ধ, মানে জনশ্রুতি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। কবি কাদের কথা বলছেন? তার পূর্বপুরুষের কথা বলছেন। তাদের পূর্বপুরুষ কারা? বাঙালি জাতির পূর্বপুরুষের কথা বলছেন। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। আমাদের পূর্বপুরুষদের করতল মানে কি, হাতের যে তালু, তাতে পলিমাটির সৌরভ ছিল। কারণ কি? তারা কৃষিকাজ করতেন, তারা মাটির সাথে মিশে থাকতেন। তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তো তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ কি? তাদের উপরে অনেক অত্যাচার করেছে। ব্রিটিশ পিরিয়ডে অনেক অত্যাচার হয়েছে নীল চাষিদের উপরে। নীল চাষ না করলে তাদেরকে চাবুক দিয়ে পেটানো হতো। এই কথাই কবি বলেছেন। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। কবির পূর্বপুরুষ, বাঙালির পূর্বপুরুষ কিসের কথা বলতো? অতিক্রান্ত পাহাড়, মানে পাহাড় অতিক্রম করা অনেক কষ্টের কাজ না, সেই কষ্টের কাজের কথা বলতো। অরণ্য এবং শপদের কথা বলতেন, মানে অনেক ঘন জঙ্গল এবং শপথকে হিংস্র পশু পাখি এদের কথা বলতেন। পতিত জমি আবাদের কথা বলতেন, এমন জমি যা অনেক বছর ধরে পড়ে রয়েছে সেই জমি আবাদের কথাও তারা বলতেন। এত কঠিন কাজ করার মতো তাদের ক্ষমতা ছিল বা চিন্তা ছিল। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। আমাদের পূর্বপুরুষরা কি বলতেন? কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। এই যে কবি ওবায়দুল্লাহর মতে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। কর্ষিত মানে কি? যে জমিতে চাষ করা হয়েছে, কোদাল চালানো হয়েছে, তাকে বলা হয় কর্ষণ করা। সেই কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে এই ধরনের কষ্ট করতে জানে না সে কি করবে? ঝড়ের আর্তনাদ শুনবে। মানে তারও কপালে বিপদ আসবে, তার কপালে হয় দারিদ্রতা আসবে, না হলে কি আসবে? তার কপালে দাসত্ব চলে আসবে। যে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে যায় না সে দিগন্তের অধিকার হতে বঞ্চিত হবে। সে দিগন্তকে জয় করতে পারবে। দিগন্ত কি? যার কোনো অন্ত নেই, মানে চোখ যত দূর যায় আকাশের দিকে তাকালে তাকে বলা হয় দিগন্ত, যার কোনো অন্ত নেই। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। যে কবিতা শুনতে জানে না সে কি হবে? আজন্ম সে কৃতদাস থাকবে। যে কবিতা শুনতে জানে না তার জন্য কি হবে? সে একসময় না একসময় স্বাধীনতা পাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। আমি এমন স্বপ্নের কথা বলছি যা শুধু স্বপ্নই থাকবে না, যা কি হবে? সত্যিও হবে। উচ্চারিত শব্দের মতো। উনানের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। একটা জানলার পিছনে যদি আগুন জ্বালানো হয় জানলাটা স্পষ্ট দেখায় না? এইরকম স্পষ্টতার ভাবেই কবি বলছেন যে একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। প্রবাহমান নদী, যে নদীতে স্রোত রয়েছে, সে কি করে? যে ভাসতে পারে না, যে সাঁতার জানে না তাকেও সে ভাসিয়ে রাখে। এবং এই যে ভাসিয়ে রাখা দ্বারা কি বোঝানো হচ্ছে? এই ভাসিয়ে রাখা দ্বারা বোঝানো হচ্ছে চেষ্টা এবং কর্মক্ষম থাকা, মানে কাজ চালিয়ে যাওয়া, বারবার চেষ্টা করা। এটাই পারে আমাদেরকে একটা সাফল্য দিতে। তিনি বলতেন যে সাঁতার জানে তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প করতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, যারা ইতিহাস তৈরি করেছে তাদের কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি। যে স্নেহ বিচলিত স্নেহটা কীরকম? একটা জিনিস একটু খেয়াল করো, যে যখন আমরা বেশি মাত্রায় স্নেহ দিই একজন মানুষকে, যেটা দেওয়া উচিত না, তখন কি সে বিগড়ে যায় না? বিচলিত স্নেহ দেওয়া উচিত বা উচিত না, এই দুইটার মাঝামাঝি সময় আমরা বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়ি। এই কারণে বলা হচ্ছে আমি বিচলিত স্নেহের কথা বলছি।
গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। এখন গর্ভবতী বোনের মৃত্যুর কথা কেন বলছি, নিচে আছে ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে। কারণ কি দেখো, ভালোবাসা যদি জন্মভূমিকে ভালোবাসতে যাই তখন কি যুদ্ধ করে স্বাধীনতা আনতে হবে, এই জন্য কি হয়, গর্ভবতী বোন মরে যায়, মা মরে যায়, মাকে এই যুদ্ধের কারণে নিহত হয় অনেকে, এই কারণে বলছে যে মা মরে যায়। ঠিক আছে, মায়ের ছেলেরা চলে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, এই ভালোবাসতে গেলে যুদ্ধ চলে আসে। মায়ের ছেলেরা চলে যায়, কোথায় চলে যায়, জমালয়ে চলে যায়, মৃত্যু হয়। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবি কার কথা বলছেন, তার ভাইয়ের কথাও বলছেন। সে কবি যে কবিতার কথা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না, আরেকজনের জন্য সে মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে ভালোবেসে যুদ্ধ করতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না। তো কবির মতে, যে কবিতা শুনতে জানে তার মধ্যে এমন শক্তি রয়েছে যেন, যে সে হৃৎপিণ্ডকে, সকল শক্তির উৎসকে, সূর্য না, সেই সূর্যকে সে যেন হৃৎপিণ্ডে ধারণ করার মতো ক্ষমতা রাখে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। কারণ কি, 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যা সে স্বাধীন নয়। সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পরে 190 বছর, অর্থাৎ প্রায় 200 বছর বাঙালির উপর অনেক অত্যাচার হয়েছে। সেই অত্যাচারের সময়কালে নির্মিত হয়েছে এই কবিতা। এর পরবর্তীতে, যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে চাষ করবে তাকে কি শস্য কি করবে, শস্য তাকে সমৃদ্ধ করবে। যে মৎস্য পালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কার দেবে। যে মৎস্য মানে মাছ চাষ করবে তাকে কি প্রবাহমান নদী পুরস্কার দেবে। যে গভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সমৃদ্ধ করবে। যে তার মায়ের সেবা যত্ন করবে ঠিকঠাকভাবে, এটা জন্মভূমি হতে পারে, নিজের মা হতে পারে, জননীর আশীর্বাদে সে কী হবে, দীর্ঘায়ু হবে, তার আয়ু বেড়ে যাবে। যে লোহাকে আগুনে জ্বালাবে অস্ত্র, তাকে কি করবে, সমৃদ্ধ করবে, শক্তিশালী করবে, সশস্ত্র করবে। দীর্ঘদেহী পুত্রগণ আমি তোমাদের বলছি, হে পুত্ররা, কবি তাদের পরবর্তী প্রজন্মকে বলছে, হে পুত্ররা, আমি তোমাকে বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, এবং আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি কবি এবং কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। তো কবিতার সংজ্ঞা কি, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। এবং এইখানে আমরা কি পাইলাম, যে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসায় সুকণ্ঠিত সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত যাবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমি কি তাদের মতো কবিতার কথা বলতে পারবো? তো সপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, সঙ্গীতটাও কি সুন্দর, যে সঙ্গীত মানুষের মনকে ভালো করে দেয়, সেটা এক ধরনের কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, এমন শব্দ যার জন্য বাকস্বাধীন শব্দের প্রতিটা শব্দই হচ্ছে কি কবিতা। আমি কি তাদের মতো কবিতার কথা বলতে পারবো? তাদের পূর্বপুরুষরা এইরকমভাবে স্পষ্টভাবে বলতেন। তো কবি প্রশ্ন করেছেন, আমি কি তাদের মতো কবিতার কথা বলতে পারবো? আমি কি তাদের মতো স্বাধীনতার কথা বলতে পারবো? তারা যেভাবে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, আমি কি তাদের মতো করে স্বাধীনতা আনতে পারবো? কিংবদন্তি, জনশ্রুতি, লোক পরম্পরায় শ্রুত কথিত বিষয়, যা একটি জাতির ঐতিহ্যের পরিচয়। পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে। সাপদ, হিংস্র পশু, উনানের আগুনে আলোকিত উজ্জ্বল জ্বালানা। আগুনে সবকিছু সূচি বা পবিত্র হয় হিন্দুদের মতে। এই আগুন ওদের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি মুছে ফেলে এবং আলোয় ভরা মুক্ত জীবনের প্রত্যাশা জানাতে উজ্জ্বল জ্বালানার অনুষঙ্গ ব্যবহার করা হয়েছে। বিচলিত স্নেহ, অপমানজনক উৎকণ্ঠতা, আপনজনের উৎকণ্ঠতা, মুক্তিপ্রত্যাশী মানুষের আসন্ন বিপদের আশঙ্কায় তাদের স্বজনরা উদ্বিগ্ন হয়, ভালোবাসা আর শঙ্কা একসঙ্গে মিশে যায়। ভালোবাসা দিলে মা মরে যায়, মুক্তি বা স্বাধীনতার প্রয়োজনে কখনো কখনো আত্মত্যাগ অনিবার্য হয়ে ওঠে। দেশমাতৃকাকে মুক্তির জন্য ছেড়ে যেতে হয় মাকে। মা এবং পরিবারকে ছাপিয়ে দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা এখানে বোঝানো হয়েছে। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা, সূর্য সকল শক্তির উৎস, তাই সর্বশক্তির আধারকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। কবির মতে এই সামর্থ্য অর্জন করা একমাত্র উপায় হচ্ছে কবিতা শোনা, কবিতাকে আত্মস্থ করা। কেননা কবির কাছে শুধু কবিতাই সত্য এবং সত্যই শক্তি। কবি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি কবিতার নাম কবিতা। নাম কবিতাকে আমি কিংবদন্তির কথা বলছি। আর একটা নাম কবিতা রয়েছে, কি বলতো, সোনার কিন্তু নাম কবিতা। রচনাটির বিষয় ও আঙ্গিক অভিনবত্ব। আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহাসিক চেতনা এবং শিকড়বন্ধনী, মানুষের সর্বাঙ্গীয় মুক্তির দৃষ্ট ঘোষণা। প্রকৃতপক্ষে রচনার প্রেক্ষাপটে আছে বাঙালির সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, এ জাতির সংগ্রাম, বিজয় এবং মানসিক উদাসনের আনন্দ অনুষঙ্গ। তিনি এই কবিতায় পৌনঃপুনিকভাবে সম্পূর্ণভাবে মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হয়েছে। কবির এই একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়েছে উপস্থিত হয়ে এক বিশেষ শব্দ কবিতা। কবিতার পূর্বপুরুষের সাহসী গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে তার বক্তব্যকে এগিয়ে নিয়ে চলেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস। বাংলার
ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। কবিতা এবং সত্যের অভেদ কল্পের মধ্য দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা। কবি এও জানেন যে মুক্তির পূর্বশর্ত কি? যুদ্ধ। আর এই যুদ্ধ পরিবার থেকে দূরে সরে যেতে হয়, ভালোবাসার জন্য, তাদের মুক্ত করার জন্য তাদের ছেড়ে যেতে হয়। এই অমোঘ সত্য কবি জানেন এবং নিজেকে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। কবিতার রসোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ হলো একটি আঙ্গিক বিবেচনা। এক্ষেত্রে প্রথমে যে বিষয়টি পাঠককে নাড়া দেয় তা হচ্ছে একই ধাঁচের বাক্যের বারবার ব্যবহার। এই কবিতায় আমি কিংবদন্তির কথা বলছি, পঙ্কজটি বারবার প্রয়োগ করা হয়েছে। অপরদিকে যে কবিতা শুনতে জানে না সে কাঠামোতে পঙ্কতিগুলো ধারাবাহিক উপস্থাপনের মধ্য দিয়ে কবিতা আরও মুক্তির আবেগে একত্রে শিল্পরূপ প্রদান করেছে। এখানে কিংবদন্তি শব্দটি হয়ে উঠেছে ঐতিহ্যের প্রতীক। তো ঐতিহ্যের প্রতীক কোন শব্দটি? কিংবদন্তি। কবিতাটি এই নান্দনিক কলাকৌশলের সঙ্গে সমন্বিত করেছেন। গভীরতা সঞ্চারী শিল্পকল্প। একটি কবিতা শিল্পসার্থক হয়ে ওঠার পূর্বশর্ত হৃদয়স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহার। চিত্রকল্প হচ্ছে এমন শব্দছবি যা কবি গড়ে তোলেন এক ইন্দ্রিয়র কাজ অন্য ইন্দ্রিয়ের সাহায্যে করিয়ে, কিংবা এক ইন্দ্রিয় সম্মিলিত আশ্রয় যা পাঠকের হৃদয় সংবেদন জাগায়। ইন্দ্রিয়াতীত বোধের প্রকাশসূত্র। চিত্রকল্প নির্মাণের আরেকটি সূত্র হচ্ছে অভিনবত্ব। এই সকল মৌলিক সত্য পূরণ করাই আলোচ্য কবিতাটিকে চিত্রকল্প রূপে নির্মিত হয়েছে। কবি বলেন, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। তখন এই ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়তীয় দোত্তনার সৃষ্টি হয়। নিবিড় পরিশ্রমে কৃষকের ফলানো ফসল একান্তই ইন্দ্রিয়গ্রাহ্য একটি অনুষঙ্গ। কিন্তু এর সঙ্গে কখনো কবিতাকে অভেদ কল্পনা করা হয়, তখন কেবল ইন্দ্রিয় দিয়ে একে অনুধাবন করা সম্ভব হয়।